5টা সহজ থেকে একটা বা দুটো কঠিন প্রশ্ন জুড়ে দেওয়া হবে, সেখানেই তো ট্যাগের কারিশমা। অনেক ভালো স্টুডেন্টও 1 মার্ক মাইনাস হয়ে যায় বন্ধুরা, এরকম ব্যতিক্রম নিয়মগুলো কন্ট্রোলে না থাকার কারণে। তাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, এই সেন্টেন্স দুটি কমপ্লেক্স সেন্টেন্স। আর হ্যাঁ বন্ধুরা, কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করবেন। এখানে তো দুটো সেন্টেন্স থাকে বন্ধুরা ক্লোজ, যেমন দেখুন when he came I was sleeping, দুটো সেন্টেন্স থাকে, মানে দুটো খণ্ডবাক্য ক্লোজ। এখন আপনি যখন ট্যাগ করবেন, কোন ক্লোজের সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব অনুযায়ী ট্যাগ হবে, বেশ দ্বিধাদ্বন্দ্ব। এখানেও দেখুন, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা মেইন ক্লজ। তাহলে মূলত কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, দু ধরনের ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ আর একটা মেইন ক্লজ। প্রিয় বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলছি আজকের ভিডিওতে, ট্যাগ কোশ্চেন্সের কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ট্যাগ হয়। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ 2-3টি নিয়ম আমরা শিখবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, না টেনে ভিডিওটি দেখতে থাকুন, অনেক বেশি হেল্পফুল হবে। প্রিয় শিক্ষার্থী ও শিক্ষানুরাগী ভাই বোনেরা, যদি কমপ্লেক্স সেন্টেন্স পেয়ে যান প্রশ্নে, হ্যাঁ ট্যাগ কোশ্চেন কিন্তু সোজা প্রশ্নে আসে, কিন্তু একটা অথবা দুইটা কঠিন নিয়ম দেওয়া হবে। আর সেই কঠিন নিয়মগুলোকে আয়ত্ত করার জন্য বন্ধুরা এরকম ব্যতিক্রম নিয়মগুলো একটু প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা দেখুন, এটা হলো সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেটিং ক্লজ। অবশ্য সাবঅর্ডিনেটিং ক্লজগুলো বাক্যের এপাশেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে কিভাবে বুঝবো সাবঅর্ডিনেটিং ক্লজ? যে ক্লজের সামনে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, যেমন হোয়েন, ইফ, এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে ক্লজের সামনে এই কনজাংশনগুলো থাকে, ওই ক্লজগুলোই হলো সাবঅর্ডিনেটিং ক্লজ। যে ক্লজের সামনে কোনোই কনজাংশন থাকে না, সেগুলোই হলো বন্ধুরা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর মনে রাখবেন, আপনি যখন ট্যাগ কোশ্চেন করবেন, তখন কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, মেইন ক্লোজ খুঁজে বের করবেন। যদি বাক্যের এপাশেই থাকে আর ওপাশে থাকে, ইট ডাজ নট ম্যাটার। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় বন্ধুরা মেইন ক্লোজ অনুযায়ী, এটা হলো এমসি মানে মেইন ক্লোজ, বা পিসিও বলতে পারেন প্রিন্সিপাল ক্লোজ। তাহলে পিসি বা এমসি মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের টেন্স, পারসন, সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে। তাহলে বন্ধুরা, 1 নম্বরে এই বাক্যটার ট্যাগ কিভাবে হবে বলুন দেখি। এখানে সাবজেক্ট আছে আই, আর এখানে সাহায্যকারী ভার্ব অজ। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা এখানে কেটে আনলাম, হ্যাঁ, যে অজ নট, এখানে নট জাতীয় শব্দ না থাকলে দিতে হয় ট্যাগে, তাই না? অজ নট আই, বুঝতে পেরেছেন? 2 নম্বর সেন্টেন্সটাতে আসুন, এখানে কি আছে? আই উইল নট কাম। তাহলে বন্ধুরা নট আছে, তাহলে নট উঠে যাবে, তাহলে কি হবে? উইল আই। ট্যাগ কোশ্চেনে প্রশ্নবোধক চিহ্ন দেবো, আন্ডারলাইন করবো। দেখুন বন্ধুরা, এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বরের উত্তর হয়ে গেল। তাহলে কি বুঝলাম এই নিয়মে? কমপ্লেক্স সেন্টেন্স এর বাক্যকে ট্যাগ কোশ্চেন করতে হলে প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজের সাবজেক্ট, পারসন ও টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয়ে থাকে। লেটস গো অ্যানাদার নিয়মে বন্ধু। ট্যাগ কোশ্চেনের আজকের ভিডিওর 2 নম্বর নিয়মে চলে আসুন। যদি বন্ধুরা এই শব্দ 3টি সিরিয়াসলি খেয়াল করুন, নাথিং, এনিথিং, এভরিথিং যদি ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে ট্যাগের সাবজেক্ট হয়ে যায় ইট। ট্যাগের সাবজেক্ট কি হয়ে যায়? ইট। উদাহরণ খেয়াল করুন বন্ধুরা, যেমন দেখুন, নাথিং ইজ পসিবল। আমি একটা উদাহরণ এখানে দিচ্ছি, এমনি বাক্য, নাথিং ইজ পসিবল, এটা ট্যাগ যাচ্ছে। তাহলে প্রিয় বন্ধুরা, বাক্যের সাবজেক্ট কি বলুন? নাথিং। তাহলে ট্যাগ কোশ্চেনে তো প্রনাউন জাতীয় সাবজেক্ট হয় অলওয়েজ, আমরা জানি। তাহলে এইখানে আমরা নাথিং এর জন্য সাবজেক্ট কি কমন নিব? ইট। আর নাথিং শব্দটি কি দিয়ে গঠিত হয়েছে একটু খেয়াল করুন প্রিয় বন্ধুরা, নো প্লাস থিং। তার মানে এর ভেতর নট জাতীয় শব্দ রয়েছে, নট জাতীয় শব্দ রয়েছে। আর নট জাতীয় শব্দ থাকলে কি হয়? ট্যাগে নট দেয়া যায় না। তাহলে কি হবে? ইজ ইট। দেখছেন কত সোজা। এরপরে দেখুন, এগুলো যদি সাবজেক্ট হয়, এনিথিং, এনিথিং, এনিথিং উইল বি ডান। ধরুন আমি এরকম একটা সেন্টেন্স ব্যবহার করলাম, এটার আপনি ট্যাগ করবেন কিভাবে, তাই না? এইটার ট্যাগ করতে হলে তাহলে এই সাবজেক্ট এখানে এনিথিং, এনিথিং এর জন্য ট্যাগের সাবজেক্ট কমন নিতে হবে ইট। এখানে নট জাতীয় শব্দ নেই, কোনো নো নট জাতীয় শব্দ নেই। তার মানে কি করতে হবে বন্ধুরা? উইলের সাথে নট দিতে হবে। আর উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট ইট। খেয়াল করেছেন বন্ধুরা? ওন্ট ইট একটু ঘন হয়ে গেল, তার মানে এরকম হবে ওন্ট ইট, ঠিক আছে? ওন্ট ইট। অনুরূপভাবে বন্ধুরা, অনুরূপভাবে এভরিথিং যদি আসে, তাহলে কি হতে পারে দেখুন, এভরিথিং, এভরিথিং ইজ ভেরি নাইস। আমি এরকম একটা সেন্টেন্স ব্যবহার করলাম প্রিয় বন্ধুরা। তাহলে এই সেন্টেন্সটিতে কিভাবে ট্যাগ হবে লক্ষ্য করুন, এভরিথিং সাবজেক্ট এই বাক্যের,
তাহলে ট্যাগের সাবজেক্ট কিনতে হবে, প্রোনাউন জাতীয় সাবজেক্ট নিতে হয়, ট্যাগে ইট নিতে হবে। এখানে নট জাতীয় শব্দ নাই, তাহলে কি করতে হবে? ইজ নট ইট। এই হলো বন্ধুরা নাথিং, এনিথিং এবং এভরিথিং যদি ট্যাগের বাক্যের সাবজেক্ট হয়, এর পরিবর্তে এই সমস্ত সাবজেক্টের পরিবর্তে ইট নিতে হয়, তবে নাথিং নেগেটিভ অর্থ প্রদান করতে স্টার চিহ্ন দিয়েছিলাম। লেটস গো আর একটা নিয়ম বন্ধুরা, ট্যাগ কোশ্চেন সম্পর্কিত আজকের এই 3 নাম্বার নিয়মে দেখুন ব্যতিক্রম এবং মজার এই নিয়মে এই শব্দগুলো একটু গুরুত্ব সহকারে পড়ে দেখি তো। খুব পরিচিত শব্দ কিন্তু বন্ধুরা, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, অল অথবা ওয়ান। এই শব্দগুলো যদি বন্ধুরা ট্যাগ কোশ্চেনের কোনো বাক্যের সাবজেক্ট হয়, এই শব্দগুলো একেবারেই পরিচিত শব্দ, কিন্তু মাথায় না থাকলে কিন্তু কাজ করবে না। দে হয় ট্যাগের সাবজেক্ট। কি হয়? ট্যাগের সাবজেক্ট দে হয়। অন দ্য আদার হ্যান্ড এগুলো দেখুন বন্ধুরা, নোবডি, নান, নো ওয়ান, এই 3টি শব্দও যদি ট্যাগ কোশ্চেনের বাক্যের সাবজেক্ট হয়, তাহলেও বন্ধুরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নিতে হয় দে। আমরা জানি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট অলওয়েজ প্রোনাউন জাতীয় শব্দ হয়, তাহলে এই শব্দগুলোর জন্য দে সাবজেক্ট হবে, এই শব্দগুলোর জন্য দে সাবজেক্ট হবে। কিন্তু দুটো ঘর আলাদা করে কেন লিখেছি? এগুলো বন্ধুরা অ্যাফার্মেটিভ মানে হা বোধক, এই শব্দগুলোর ভিতরে কোনো নো বা নট জাতীয় শব্দ নেই। আর এই শব্দগুলোতে লক্ষ্য করুন, নোবডি নো রয়েছে, নো নান, নো থেকে ওয়ান হয়েছে নান, নো ওয়ান, অর্থাৎ এই নো ওয়ানের সংক্ষিপ্ত নান। তাই এগুলোতে নো শব্দ রয়েছে ট্যাগের কারিশমাটাই। উদাহরণে চলে যায় বন্ধুরা, যেমন দেখুন everyone likes honesty, every man likes honesty। কি প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, এই শব্দটার সাবজেক্ট, এই বাক্যটার সাবজেক্ট কি? এভরিওয়ান। তাহলে কি বলা হলো? এভরিবডি, এভরিওয়ান, যে কোনো একটা। এখানে আপনি বলতে পারেন সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, অল, ওয়ান, এগুলোর যে কোনো একটা যদি সাবজেক্ট হয়, তাহলে এদের জন্য আমরা সাবজেক্ট ট্যাগের যখন ট্যাগ করব, ট্যাগের সাবজেক্ট কি নেব? দে। কি নেব? দে। তাহলে টেন্স অনুযায়ী বন্ধুরা এখন যদি এটাকে কোশ্চেন করি, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ আসে, তাহলে দের সাথে কি হয়? ডু হয়, তাই না? আর নট জাতীয় শব্দ না থাকলে কি করতে হয়? নট দিতে হয় সংক্ষিপ্তভাবে। তাহলে ডুর সাথে সংক্ষিপ্ত নট দিয়ে আমরা ট্যাগটা করলে কি আসে? ডন্ট দে। দেখেছেন কত সোজা? ডন্ট দে। এভাবে বন্ধুরা এই শব্দগুলো যদি ট্যাগের সাবজেক্ট হয়, তাহলে প্রোনাউন হিসাবে দে নেব, আর সেটাই ট্যাগের সাবজেক্ট হবে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ও নট বসাতে হবে। কিন্তু বন্ধুরা এই শব্দগুলো যদি সাবজেক্ট হয়, যেমন দেখুন নান ক্যান এসকেপ ফ্রম ডেথ, মানে কেহই মৃত্যু থেকে পালাতে পারবে না। তাহলে বন্ধুরা দেখুন নান এই বাক্যের সাবজেক্ট, আর এটাকে ট্যাগ করতে বলা হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব মোডাল ভার্ব ক্যান। তাহলে এই যে ট্যাগের সাবজেক্ট কি হবে? নানের জন্য দে হবে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব সাবজেক্টের সামনে আসে, তাহলে এইটার বন্ধুরা ট্যাগ কি হবে? খান দে। ঠিক আছে, এখানে নট আসলো না কেন? নানের ভিতরেই নো লুকিয়ে রয়েছে, তাই নট জাতীয় শব্দ রয়েছে, তাই ট্যাগ করার সময় সাহায্যকারীর সাথে সংক্ষিপ্ত নট এখানে হলো না। তাহলে এই নিয়মে কি শিখলাম? 3 নম্বর নিয়মে বন্ধুরা এই শব্দগুলো যদি ট্যাগের সাবজেক্ট হয়, ট্যাগ বাক্যের সাবজেক্ট হয়, এই যে ট্যাগ কোশ্চেনের বাক্যের সাবজেক্ট হয়, তাহলে এই শব্দগুলো সাবজেক্টের পরিবর্তে ট্যাগের দে সাবজেক্ট হয়ে যায়। এবং নো ওয়ান, নান, এই যে নোবডি, নো ওয়ান, নান, এই শব্দগুলো যদি সাবজেক্ট হয়, তাদের জন্য ট্যাগের সাবজেক্ট দেওয়া হয়, কিন্তু আর নট বসাতে হয় না। আর এগুলো হলে পরে নট বসতে পারে বা বসাতে হয়। আশা করি 3 নম্বর নিয়মটা বুঝতে পেরেছেন। লেটস গো অ্যানাদার ভিআইপি নিয়ম বন্ধুরা। 4 নম্বর নিয়মটা দেখুন, অদ্ভুত নিয়ম। দেখুন দা মাদার, দ্য বিস্ট। দা মাদার মানে কি? মাটি বা মা। দ্য বিস্ট মানে পশু বা পশুত্ব। প্রিয় বন্ধুরা মায়ের জন্য কেন ইট হবে ট্যাগে, সেটা বুঝিয়েছি নিয়মে। বন্ধুরা ব্যতিক্রম প্যাচ লেগে গেছে ট্যাগ কোশ্চেন এখানে, আর এইরকম ব্যতিক্রম দিয়েই তো বন্ধুরা আপনার ট্যাগের 5টা সহজ থেকে 1টা বা 2টো কঠিন প্রশ্ন জুড়ে দেওয়া হবে। সেখানেই তো ট্যাগের কারিশমা। অনেক ভালো স্টুডেন্টও 1 মার্ক মাইনাস হয়ে যায় বন্ধুরা, এরকম ব্যতিক্রম নিয়মগুলো কন্ট্রোলে না থাকার কারণে। চলে আসুন, যদি কোনো কমন নাউন জাতীয় শব্দগুলোর সামনে দি আর্টিকেল বসে, যেমন দেখুন মাদার একটি কমন নাউন, দ্য বিস্ট মানে পশু, যে কোনো প্রাণী পশু হতে পারে। তাহলে কি বলবো, যে পশু এটা একটা কমন নাউন, কিন্তু তার সামনে যখন দি আর্টিকেল বা দ্য আর্টিকেল বসানো হয়ে গেল, তখন এটার কমন নাউন থাকে না। প্রিয় বন্ধুরা কমন নাউনের সামনে দি আর্টিকেল বসলে সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে কি? গুণবাচক নাউন। যেমন অনেস্টি মানে কি? সততা, ক্রুয়ালিটি, নিষ্ঠুরতা, তাই না? এই শব্দগুলো, লাভ, হেট, এই শব্দগুলো কি? নাউন। এবং এদের জন্য আপনি প্রোনাউন কি নেবেন? লাভ। লাভ শব্দটার প্রোনাউন কি নেওয়া যাবে বন্ধুরা? ইট। হেইট এই শব্দটার আপনি প্রোনাউন কিনতে পারেন ইট, তাই না? যেমন অনেস্টি, এটার প্রোনাউন আপনি কি নেবেন? ইট।
তাহলে বন্ধুরা এইখানে দ্য মাদার দ্য বিস্ট বলতে বোঝানো হচ্ছে মাতৃত্ব বা মাতৃত্বের গুণাবলী এরকম। দ্য বিস্ট মানে পশুত্ব, পশুর গুণাবলী। এই বন্ধুরা এটা তখন কি হয়ে যায়, প্লুরাল কি বলবো, কমন নাউন থেকে সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাউন হয়ে যায় বন্ধুরা। চলুন উদাহরণে সেটা আমরা দেখে ফেলি। জনপ্রিয় একটা উদাহরণ আমরা লক্ষ্য করতে পারি, এরকম উদাহরণটা প্রায় ব্যবহার হয়। দ্য মাদার রোজ ইন হার। খেয়াল করুন বন্ধুরা, এটা ট্যাগ কোশ্চেন চাচ্ছি। দ্য মাদার সাবজেক্ট এখানে, মানে মাতৃত্ব, রোজ মানে জেগে উঠলো, জাগ্রত হলো, ইন হার তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। এখানে মা জেগে উঠলো না, মাতৃত্ব মানে মায়ের গুণাবলী। এটা কিন্তু বন্ধুরা আর কমন নাউন নাই, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে, গুণবাচক নাউন। তাই এই আমরা জানি নাউনের পরিবর্তে কি নিতে হয়, ট্যাগে প্রোনাউন নিতে হয়। তাই বন্ধুরা এই অ্যাবস্ট্রাক্ট নাউন যখন হয়ে গেল, অ্যাবস্ট্রাক্ট নাউনের পরিবর্তে আমাদের ইট নাউন এর প্রোনাউন হিসাবে নিতে হবে, আর এটাই সাবজেক্ট হয়ে যাবে। এটা টেন্স অনুযায়ী কি হচ্ছে তাহলে লক্ষ্য করুন বন্ধুরা। পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড দিয়ে হয়, তাই না? এখানে কোনো নট জাতীয় শব্দ নাই, তাই সংক্ষিপ্ত আকারে নট দিয়ে দিলাম, ডিড নট ইট। দেখুন বন্ধুরা কত সহজেই এই ট্যাগ কোশ্চেনটা হয়ে গেল। তাহলে সাবজেক্টের প্যাঁচগুলো, কৌশলগুলো মূলত আমাদেরকে ভাবিয়ে দিচ্ছে। এই চারটি আজকের এই ভিডিওতে এই চারটি প্রায় নিয়ম আলোচনা করলাম ট্যাগ কোশ্চেনে, যেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম নিয়ম বন্ধুরা। তাহলে আজকের এই চারটি নিয়ম এবং উদাহরণগুলো সম্পর্কে আপনার সুচিন্তিত এবং সুপরিকল্পিত মতামত দিবেন, এবং প্রত্যেকটা নিয়ম দিয়ে আপনারা কমেন্ট বক্সে অনেকগুলো সেন্টেন্স বানিয়ে ট্যাগ কোশ্চেন করে উদাহরণ সেট করে অনেক ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন, এই আহ্বান রাখছি। আর বন্ধুরা আজকের এই ট্যাগ কোশ্চেন সম্পর্কিত ভিডিওটি কেমন হলো, শিক্ষণীয় ভিডিও হলো কিনা তা অবশ্যই জানাবেন। আর যদি বন্ধুরা মনে করেন আজকের ভিডিও অনেক শিক্ষার্থী ভাই বোনদের জন্য অনেক উপকারী শিক্ষণীয় ভিডিও, অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, এই নিবেদন রেখে আজকের ভিডিও এখানেই বন্ধুরা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, আল্লাহ হাফেজ।